এমপিও চুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, বিক্ষোভ, সড়ক অবরোধ। আমি আগে দিয়ে আছি বাবা স্কুলে তা দিয়ালাম মরা। ঢাকায় আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়কে লাশ শিক্ষার্থী, কাভার্ড ভ্যানে আগুন। শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। রাঙামাটিতে 7 জনকে হত্যার ঘটনা পরিকল্পিত। বাঘাইছড়ি পরিদর্শনের পর তদন্ত দল, ইউপিডিএফ সরাসরি জড়িত। 3 দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ। তুরাগ দখলমুক্ত করতে ভেঙে ফেলা হচ্ছে সীমানা পিলারের বাইরের স্থাপনাও। অভিযোগ স্থানীয়দের, রাতের আধারে পুনঃস্থাপন করা হচ্ছে সীমানা পিলার, বলছে বিআইডব্লিউটিএ। এবং নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা। কাল জুমার আজান রাষ্ট্রীয় রেডিও টিভিতে সরাসরি সম্প্রচার। গণজানাজার পরে দাফন করা হবে নিহত 2 বাংলাদেশির মরদেহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক কর্মচারীরা সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের দাবি 2018 সালের 5 জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার, কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হয় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, সারা দেশে 5242টি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল। এদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে 5200 প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করুক, আমরা এখান থেকে চলে যাব। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি। আমরা তো থাকতে চাই না। বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমরা শুধু ধোঁকা খাচ্ছি আর বাড়ি ফিরে যাচ্ছি, আমাদের কোনো সুরাহা হচ্ছে না। যতক্ষণ ঘোষণা আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেখানে শাওন, সকালে 11টার দিকে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের দিকে তারা আসলে যাত্রা করতে চেয়েছিলেন। পরবর্তীতে আমরা যেটা জেনেছি যে এখানে পুলিশ তাদের বাধা দিলে তারা এখানে এই পথে অবস্থান নিয়েছে। এবং আপনি দেখবেন যে এখানে আমার আশেপাশে এই যে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু শিক্ষকরা এখানে এই পথে অবস্থান নিয়েছে। এবং আপনি দেখবেন যে এখানে আমার আশেপাশে এই যে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন। এখানে প্রায় 2000-এর মতো বেশি শিক্ষক রয়েছেন, যারা আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নন এমপিওভুক্ত যে থেকে এমপিওভুক্ত করার যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা এখানে এসেছেন। এখানে আমি জানিয়ে রাখি যে এখানে তারা যে দাবি জানিয়েছিলেন যে আগে গত বছর 2018 সালের 5 জানুয়ারি তারা কিন্তু তার আগে এখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে কিন্তু নন এমপিওভুক্ত যে তাদের 5242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছিলেন। এবং তখন প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু সংবাদ মাধ্যমে উপস্থিতিতে কিন্তু যে প্রধানমন্ত্রী একান্ত সচিব, তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বলেছিলেন যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার যে দাবি, সেটি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এবং আমরা তাদের কাছ থেকে জেনেছি যে এগুলি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইনে কিন্তু এমপিওভুক্তর যে পরবর্তীতে আবেদন, সেই আবেদনগুলো কিন্তু আসলে গ্রহণ করায়, কিন্তু এর পরবর্তীতে কিন্তু আসলে সেই আবেদনের যে তারা যে এখানে নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি যে আসলে এমপিওভুক্ত করার যে দাবি জানিয়েছেন, সেটি কিন্তু তাদের আসলে পূরণ হয়নি। এবং তাদের যে আসলে দাবিটা রয়েছে, তারা বলছেন যে কেউ 10 বছর এবং তার থেকেও বেশি সময় ধরে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, কিন্তু সেক্ষেত্রে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো ধরনের আসলে সরকারি যে পাওনা যে বেতন, সেই বেতনটি কিন্তু পাচ্ছে না। এই কারণেই কিন্তু তারা আসলে মূলত এই অবস্থান নিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন যাতে কর্তৃপক্ষ এবং
যারা রয়েছেন তারা যাতে নন এমপিওভুক্ত যে 5,242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার শিক্ষক এবং কর্মচারীদেরকে আসলে বেতনভুক্ত করে তাদেরকে এবং যথাযোগ্য যে মর্যাদা প্রদান করা দরকার বা মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদাটা তাদেরকে দেয়া হোক, তারা আসলে এটা চাচ্ছেন। তো এই ছিল কবির আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ। এহসানুল হক শাওন জানাচ্ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষক কর্মচারীরা যে আন্দোলন করছেন সেই খবরাখবর তিনি জানাচ্ছিলেন। চাহিদা অনুযায়ী সড়ক না থাকলেও রাজধানীতে রুটের ছড়াছড়ি, এ সুযোগে আশপাশের জেলার গাড়িও ঢাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন রুট পুনর্বিন্যাস ও কোম্পানি ভিত্তিক বাস চালু হলেই কেবল সমাধান আসতে পারে। 2 বছরের আগে এর বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে নগর কর্তৃপক্ষ বলছে আপাতত ট্রাফিক ব্যবস্থাপনায় ভরসা। এদিকে ট্রাফিক কর্তৃপক্ষের দাবি বিকল্প সড়কগুলো নির্মাণ শেষ হলে স্থায়ীভাবে যানজটমুক্ত হবে রাজধানী ঢাকা। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। ঢাকা শহরের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় কমপক্ষে 25% রাস্তা প্রয়োজন হলেও রয়েছে মাত্র 8 ভাগ। মিরপুর ও উত্তরা থেকে ফার্মগেট হয়ে সদরঘাট, মহাখালী থেকে সায়েদাবাদ এবং গাবতলী থেকে আজিমপুর হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত মাত্র 4টি বড় সড়ক রয়েছে। এসব পথে বাস রুটের সংখ্যা প্রায় 250। বাইরের গাড়িগুলো যদি আউটসাইডে থাকে তাহলে একটু জায়গা কম হয়, যানজটটা একটু কম হয়। রাস্তা জামের কারণে আমরা টিপ দিতে পারি না। স্বার্থটা মালিক সমিতিরই বেশি, কারণ তারা যেভাবে নিয়ন্ত্রণ করে সেভাবেই পরিবহনগুলো চলে। পাবলিকের দুর্ভোগের কথা এরা কোনোদিন চিন্তা করে না। গবেষকরা জানান নগরীর ভেতরের 5,000 গণপরিবহনের সঙ্গে প্রতিদিন বাইরে থেকে যোগ দেয় 2,000-এর বেশি গাড়ি। এত সংখ্যক গণপরিবহনের সঙ্গে অন্যান্য যানবাহন যুক্ত হয়ে তৈরি হয় জট। তাই সময় মতো পরিবহন না পাওয়া ও গন্তব্যে না পৌঁছাতে পারার ভোগান্তি রয়েই যায়। 300-এর মতো কোম্পানি গাড়ি চালাচ্ছে। গাজীপুর শহর থেকে একটা স্টার্ট করছে, ঢাকাতে আসতেছে যেই রুটে চালাচ্ছে, চৌরাস্তার থেকে স্টার্ট করছে যেখানে আসতেছে, ওই আপনার এরশাদনগর থেকে যেটা শুরু করছে একই রুটে আসতেছে। এত রুটেরও দরকার নাই, এতগুলো কোম্পানিরও দরকার নেই, সবগুলোকে একটা রুটে নিয়ে আসছে। ইন্ট্রা কম্পিটিশনটা বন্ধ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট অবশ্যই কমে যাবে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে নতুন করে রুটের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়। মূল সড়কে ধীরগতির যান চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং, রাস্তা ও ফুটপাত দখল বন্ধ, ট্রাফিক আইন না মানা, পথচারীদের বেপরোয়া চলাচল সহ নানা অনিয়ম বন্ধ করে সমস্যা সমাধান করতে চায় কর্তৃপক্ষ। কিছু রাস্তা আমাদের রিক্সামুক্ত করা খুব অপরিহার্য মনে হচ্ছে। ভিআইপি রোডের প্যারালাল আর একটা রোড ওপেন করা দরকার, যেটি এখন আপনার ফ্লাইওভার হয়েছে কয়েকটি। সো এর কারণে এই রাস্তার কিন্তু সক্ষমতা বেড়েছে অনেক গুণ। এমআরটি, বিআরটি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম চলমান আছে। ওই দিন আমার মনে হয় 2-3 ইয়ার্সের মধ্যে এই মহানগরীতে যানজট ইতিহাসে চলে যাবে। রুট পুনর্বিন্যাস কমিটির বৈঠকে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কয়েকটি রুটে কোম্পানি ভিত্তিক বাস চলাচল শুরু হবে বলে জানানো হয়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আবরারকে চাপা দেয়া বাসটির বিরুদ্ধে 27 বার মামলা হয়েছে, ছিল না রুট পারমিটও। এমনটাই জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। পরিবহন মালিকদের দাবি, সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয়, সব সংস্থা একযোগে কাজ না করাই দুর্ঘটনা ঘটছে। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না সড়কে দুর্ঘটনা, যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজন করা হয় ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারার ব্যর্থতার দায় স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, অনেক চেষ্টা করেও সড়কে শৃঙ্খলা আনা যায়নি। এই পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি। ইমিডিয়েট পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা যদি বাস্তবভিত্তিক পদক্ষেপ না নেই তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা কঠিন হবে। তিনি আরও বলেন, মঙ্গলবার প্রগতি সরণিতে আবরারকে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল সে বাসটির বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা হয়েছিল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া রুট পারমিট নিয়ে বাসটি ঢাকায় চলছিল। এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ঢাকা শহরে বাসটি চলল কেমনে? 2, এই বাসের এগেনস্টে 27 বার প্রসিকিউশন দেওয়া হয়েছে, এরপরও বাসটা চলে কেমনে? 3, অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিং এর উপরে। জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের জন্য সেফ জোন। সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আর কোনো জবাব থাকে না।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক গাড়ি চলাচলের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। লক্ষ্য করেছি দুর্ঘটনার পিছনে যেসব কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা করা। কিন্তু আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। তবে সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সমস্ত সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকদের দায়ী করা যাবে না, তারপরেও আমাদের এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি একটা নিয়মের মধ্যে চলে। ভবিষ্যতে সবগুলো সংস্থা একসাথে কাজ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক দুর্ঘটনায় আজও ঝরল 3 শিক্ষার্থী সহ 5 জনের প্রাণ। খুলনার রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় 8ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী, আহত হয়েছেন আরও 2 জন। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, আর শোক নেমে এসেছে পুরো এলাকায়। আবারও সড়কে প্রাণ গেল 2 শিক্ষার্থীর। সন্তান হারিয়ে প্রতিদিনে হাহাকার বাড়ছে স্বজনদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার আনন্দনগর এলাকায় রাস্তা পার হয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল স্কুল ছাত্রী আখিমণি। হঠাৎ ইট বোঝাই দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আখি। খবর পেয়ে পুলিশ মাঝ রাস্তায় গতিরোধ করে ট্রলিটি জব্দ করে। আটক করা হয় চালককে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত আখি সুফি আজিজ কিন্ডারগার্টেনের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাস্তা পার হয়ে যাওয়ার পথে উত্তর দিক থেকে একটা গাড়ি এসে ওরে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে। খামখেয়ালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই টলি বন্ধ হোক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, লাশের চূড়াতল করা হয়েছে এবং গার্ডিয়ানরা জেলা প্রশাসক বরাবরে আবেদনও করছে যে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য। তো এই বিষয়ে বিধিগত বা আইনগত যে ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে সিরাজগঞ্জে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধুকুরিয়া বিএম কলেজের শিক্ষার্থী হৃদয় নিহত হয়। আহত অপর 2 ছাত্রকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। কেমিক্যাল নিয়ে যাওয়ার সময় ছেলেটাকে বাড়ি দিয়ে রাস্তা ফেলে দেবে। পিছন থেকে ওই গাড়িওয়ালা ওই জার্নি করছে, ঘুমের উপর দিয়ে চালাইয়া দিছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে। এদিকে নরসিংদীর বেলাবোতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন, নাটোরের ট্রাকের চাপায় এক ইজিবাইক চালক ও রাজধানীর কল্যাণপুরে লরি চাপায় এক মাদ্রাসার শিক্ষক নিহত হন। আবু নোমান, সময় সংবাদ। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতার বাড়ির সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের মানুষের জমি ও বন ধ্বংস হচ্ছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে, সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতের উৎপাদনের একটা হাব তৈরি করা, এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে সেই সাথে কক্সবাজারে আমরা সেখানে মেরিন ড্রাইভ করেছি, আর ওখানেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেই সব জায়গায় যেন মানুষের আর্থসামাজিক উন্নতির কিছু কাজ হয়, সে কাজগুলি আমরা করতে যাচ্ছি। আমরা ডেভেলপমেন্ট করব, সেটা খুব ভালো কথা, অনেক বিরাট বিরাট কোম্পানি, অনেক টাকা পয়সা আসবে, কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো, তাদের এই জীবন জীবিকাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে, অনেকেই মানবেতর জীবনযাপন করছে। কারণ আমি অনবরত তাদের কাছ থেকে
মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। মিয়ানমারের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, একটা চুক্তিও করেছি এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা অনুরোধ করে যাচ্ছি যে এদেরকে তাদের নিজের দেশে যেন ফেরত নিয়ে যায়, কারণ তার ফলে আমাদের স্থানীয় লোকগুলিও কষ্ট পাচ্ছে, তাদেরও যেমন চাষ উপযোগী জমি নষ্ট হচ্ছে, আমাদের গভীর বন নষ্ট হয়ে যাচ্ছে। পরে চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য 10 পরিবারকে 2 কোটি টাকার আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে এসব পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। সহায়তা পাওয়া 10 পরিবারের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা ও 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কারিগরি ত্রুটির কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান। কাল সকালে আবারও চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। এর আগে সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়, কিন্তু গতরাতে ওই এলাকায় ঝড় বৃষ্টির কারণে ক্রেন নোঙর করে রাখার দড়ি ছিঁড়ে যাওয়ায় জটিলতা দেখা দেয়, যে কারণে ক্রেনটি নির্ধারিত জায়গায় নিতেও দেরি হয়। আগামীকাল সকালে নবম স্প্যানটি বসাতে আবারও কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 7টি স্প্যানের সঙ্গে যোগ হবে নতুন এই স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি সহ স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ্য দৃশ্যমান হবে 1350 মিটার। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে নদীর সীমানা পিলারের বাইরেও অনেক স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার উচ্ছেদ চলাকালে এমন অভিযোগ পাওয়া যায়। তবে বিআইডব্লিউটিএ বলছে সরকারি ম্যাপ দেখেই উচ্ছেদ চালানো হচ্ছে, বরং রাতের আধারে দখলদাররা নদীর ভিতরে নিয়ে সীমানা পিলার পুনঃস্থাপন করছে বলে দাবি সংস্থাটির। নদী বিশেষজ্ঞরা বলছেন সরকারি সেবা সংস্থার সার্ভেয়ারদের সহযোগিতায় এসব অনিয়ম হয়েছে। বৃহস্পতিবার মিরপুর বেড়িবাঁধ এলাকায় তুরাগ নদের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা এভাবেই গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এ সময় জোহরাবাদ মৌজার দিয়েবাড়ি থেকে আশুলিয়ার আগ পর্যন্ত কয়েকটি বহুতল ভবনও উচ্ছেদ করা হয়। স্থানীয়রা অনেকে এ সময় দাবি করেন নদীর সীমানা পিলার থাকলেও উচ্ছেদের সময় বিআইডব্লিউটিএ তা মানছে না। পিলার মানতেছে না, কিছু বলতেছেও না, কোনো নোটিশও দেওয়া হয় নাই। আসার পর আপনার কোনো বলা নাই, কোনো নাই, ভেঙে ফেলতেছে। উপরে আল্লাহ নিচে মাটি, 100% ঠিক আছে আমার পিলার, এবং আমার পিলার থেকে আমি এখন মাইপে দেখতে পারেন 12 ফিট জায়গা সাইড আমি স্থাপনা করছি। তবে বিআইডব্লিউটিএ বলছে নদীর আসল সীমানা মেনেই তারা উচ্ছেদ চালাচ্ছেন, বরং দখলদাররা রাতের আধারে নিজেদের মতো করে সীমানা পিলার সরিয়ে নদী ভরাট করেছে বলে দাবি সংস্থাটির। এই সীমানা পিলারগুলো প্রকৃতপক্ষে এখানে ছিল না, তারা এখানে তুলে নিয়ে এসে পুনঃস্থাপন করেছে রাতের আধারে। এখানে এই এলাকায় একটা কথা প্রচলিত আছে যে রাতে নাকি সীমানা পিলার হাঁটে। আপনি প্রয়োজনে জিপিআরএস নেন, আপনার প্রয়োজনে গুগলের ফটোগ্রাফি নেন, দেখবেন যে এখানে এগুলো সবই নদী ছিল। উচ্ছেদ পরিদর্শনে এসে নদী বিশ্লেষকরা বলছেন সরকারি বিভিন্ন সেবা সংস্থার সার্ভেয়ারদের দুর্নীতির কারণেই এসব অনিয়ম হয়েছে। সার্ভেয়াররা দুর্নীতি করতেছে, পানি উন্নয়ন বোর্ড, ভূমি মন্ত্রণালয়, ডিসি অফিস, বিআইডব্লিউটিএরও আছে কিছু, এদের সাথে যোগ সাজস করে এই সীমানা পিলার যেখানে থাকার সেখানে না দিয়ে তারা পিছনে দেয়, টাকার বিনিময়ে তারা এই জিনিসগুলো করে। অভিযানের 21তম দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নদী সংশ্লিষ্টরা বলছেন উচ্ছেদ অভিযানের মতো একইভাবে এসব অবৈধ সীমানা পিলার নির্মাণের সঙ্গে জড়িত সরকারের সেবা সংস্থাগুলোর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালানো উচিত। তাহলেই কেবল সম্ভব হবে ঢাকার চারপাশের নদীর জায়গা নদীকে টেকসইভাবে ফিরিয়ে দেয়া। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গুদাম ও কারখানা সরাতে অভিযান চালিয়েছে সরকার গঠিত টাস্ক ফোর্স। অন্যদিকে পুরনো ঢাকার চাঁদনীঘাটে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের অপর একটি টিম। রাজধানীর আরমানিটোলায় র্যাবের নেতৃত্বে দুপুরে অভিযান শুরু হয়। আরমানিটোলার অভিযানে আবাসিক ভবনের নিচে কেমিক্যাল মার্কেটের সন্ধান পাওয়া যায়।
এ সময় মালামাল সহ দোকান মালিকদের সরে যেতে সময় বেঁধে দেওয়া হয়। তবে দোকান মালিকরা ঢালাওভাবে সব মালামাল না সরিয়ে দাহ্য জাতীয় যে কেমিক্যাল রয়েছে সেগুলো সরানোর অনুরোধ জানান। যদিও অভিযান পরিচালনাকারীরা বলছেন মানুষের আবাসনকে নিরাপদ করতে যা করণীয় তাই করা হবে। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। মেয়াদ উত্তীর্ণ এই যে কেমিক্যাল যেগুলো রয়েছে এগুলো আমরা এখন জব্দ করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে ব্যবসায়ীরা বলেছেন যে আসলে এখানে প্রায় গোডাউনে কিন্তু এই সমস্যাটা রয়েছে, আপনার প্রচুর মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালস রয়েছে। তো আমরা এখন গোডাউনগুলি দেখি যে বিস্ফোরক কোন পদার্থ রয়েছে কিনা, দাহ্য পদার্থ রয়েছে কিনা, পাশাপাশি কোনো মেয়াদ উত্তীর্ণ কোন ধরনের কেমিক্যালস রয়েছে কিনা সেই বিষয়টাও আমরা দেখছি। এখন পর্যন্ত প্রায় 2 টনের মতো আমরা মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালস আমরা জব্দ করেছি। আমরা চাচ্ছি যে আশা করি যে এই অভিযানের মাধ্যমে একটা বড় ধরনের শুদ্ধ অভিযান এর মাধ্যমে এখানে পরিচালিত হবে। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। দুপুরে হামলাস্থল পরিদর্শন ও হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ খবর শেষে কমিটির প্রধান একথা জানান। আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে নিহতদের পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। জিতেন বুড়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহতের ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা 9 মাইলে যান 7 সদস্যের তদন্ত কমিটি। হামলার দিন গাড়িতে থাকা বিজিবি ও আনসার সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। পরে তদন্ত দল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের দেখতে যান। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরে কমিটির সদস্যরা উপজেলা পরিষদে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, হামলার আগে সাজেক ভোটকেন্দ্রে হুমকি কিংবা যাত্রাপথে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি। এটা একটা প্ল্যান্ড অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা শুধু প্লেস অফ অকারেন্সি কি হয়েছিল সেটা জানতে পেরেছি, কিন্তু যেখান থেকে তারা রওনা করেছিল কংলা, তারপরে মাচালং, বাগাইহাট, ওখানে কোনো প্রমোশন ছিল কিনা, ওখানে কেউ তাদেরকে হুমকি দিয়েছিল কিনা, এই বিষয়গুলো আমরা এখনো জানতে পারি। একটা ভালো রিপোর্ট দেওয়ার স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা হয়তো বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে টাইম এক্সটেনশনও চাইতে পারি। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পর হইতেই আমরা এই আসামি গ্রেপ্তারের জন্য এবং আলামত সংগ্রহের জন্য চেষ্টায় আছি এবং এই ব্যাপার নিয়ে আমার যৌথ বাহিনী অভিযান কম্বিং অপারেশন অব্যাহত আছে। গত সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার পথে 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি মামলা করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশফায়ারে 7 জনের মৃত্যুর ঘটনায় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ সরাসরি জড়িত বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই সঙ্গে নৃশংস এই ঘটনার সহযোগী হিসেবে জেএসএস মূল অংশের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ। মূলত ইউপিডিএফ গণতান্ত্রিক এবং জেএসএস সংস্কারপন্থীরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় মূল দুটি অংশ ঐক্যবদ্ধ হয়ে এই কিলিং মিশন চালিয়েছে বলে ধারণা তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পর 3 দিনের অনুসন্ধান শেষে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত হয়েছে শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা এই কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। বাঘাইছড়িতে ইউপিডিএফ এর একক আধিপত্য থাকলেও সমঝোতার অংশ হিসাবে তারা জেএসএস মূল দলের প্রার্থী বড়ঋষি চাকমাকে সমর্থন দিয়েছিল, কিন্তু নির্বাচনে জেএসএস সংস্কারপন্থী প্রার্থী সুদর্শন চাকমার এগিয়ে যাওয়া মেনে নিতে পারেনি দুপক্ষই, যে কারণে তারা এই কিলিং মিশন চালিয়ে বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে এলাকায় ঘটনাটা ঘটছে ওইখানে ইউপিডিএফ মূল যারা এদের নিয়ন্ত্রণাধীন এলাকা, ওইটা আমরা ধারণা করতেছি যেহেতু এটা ইউপিডিএফ এর নিয়ন্ত্রণাধীন এলাকা, কাজেই এদের করার সম্ভাবনাই বেশি।
স্থানীয়দের মতে সরকারি সংস্থাগুলো জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ গণতন্ত্রপন্থীদের সহযোগিতা করছে অজুহাতে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে জেএসএস প্রার্থী উষাতন তালুকদারের পরাজয়ের পর রাজনৈতিকভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। উপজেলা নির্বাচনও ফল ভালো হয়নি, আর তাই আধিপত্য বিস্তারের পাশাপাশি নিজেদের শক্তির জানান দিতেই জেএসএস এর ইন্ধনে ইউপিডিএফ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। পারস্পরিক বলয়গুলো থেকে একজনকে একজন শত্রুর বিরুদ্ধে সহায়তা করা। জাতীয় সংসদ নির্বাচনে যে জনসংহতি সমিতির যে ক্যান্ডিডেট এতজন সংসদ সদস্য ছিল সেটা তারা হারিয়েছে, এবং এখন যখন বাগাইছড়িতে যখন তাদের উপজেলা চেয়ারম্যান যখন বড় ঋষি চাকমা উইথড্র করলো, তারা মরিয়া হয়ে উঠেছে যে তারা দেখলো তাদের এখানে প্রতিপত্তি, তাদের প্রভাব বলয়টা স্কুইজ হয়ে যাচ্ছে। সেটাকে জানান দিতে তারা মরিয়া হয়ে এই প্রচেষ্টা গ্রহণ করেছে। এদিকে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে জেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা প্রতিমন্ত্রীর মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু 3 পার্বত্য জেলায় অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে না পারে তাকেও দোষারোপ করা হচ্ছে। সব কিছু সরকার করছে, কিন্তু তারা কি সন্তুষ্ট? তাদের কোনো না কোনো হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আছে। যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সন্তু লার্মা নেতৃত্ব দিচ্ছে, এই ভাতৃপ্রতিম সংঘাতগুলো বন্ধের জন্য ওনাকেও এগিয়ে আসতে হবে। গত 3 বছরে 3 পার্বত্য জেলায় পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে প্রায় 180 জনের। এর মধ্যে রাঙ্গামাটিতে গত বছর 35 জন এবং চলতি বছর 8 জনের মৃত্যু হয়। বাকি অন্তত 130 জনের মৃত্যু হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিএসি। ইতিমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনা তদন্তে বিভাগীয় কমিশনারের কর্তৃক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে। নির্বাচন কমিশনের পক্ষ হতে নিহতদের প্রতি পরিবারের জন্য 5.5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আঘাতের ধরন অনুযায়ী তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে। নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করতে চাচ্ছে যে নির্বাচন কমিশন সবসময় তাদের পাশে থাকবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচনে ভোটার না আসায় প্রমাণ করে সরকারকে কতটা প্রত্যাখ্যান করেছে জনগণ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নির্বাচন কমিশনের একজন কমিশনার, তারপরে প্রধান নির্বাচন কমিশনার, তারপরে 2 দিন আগে করলেন নির্বাচন কমিশনের সচিব হেলাল, যে মধ্যরাতে যে নির্বাচন হয়েছে এই কথাগুলি তারা বলেছেন, বলে এর কি প্রতিকার করা যাবে এরপর থেকে সেই কথাটাও তারা বলেছেন। এখন প্রধানমন্ত্রী কিন্তু প্রকারান্তরে তিনি বসলেন যে তার অধীনে যে নির্বাচনগুলো হচ্ছে এগুলো প্রশ্নবিদ্ধ, এগুলো মানে বাকশাল থাকলে এটা উঠতো না। আর বাকশালে ভোট কোথায়? বাকশাল মানেই তো একদলীয় ব্যবস্থা। শিক্ষকরা যাতে অর্থ লোভে জড়িয়ে তাদের সুনাম ক্ষুণ্ণ না করেন সে বিষয়ে শিক্ষকদের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ সময় দেশের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতেও আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ৫ম সমাবর্তনে তিনি কথা বলেন। সমাবর্তনে ৬,৮০৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 8 গ্র্যাজুয়েটকে ফাউন্ডার মিয়ান স্বর্ণপদক দেওয়া হয়। উন্নত মানের শিক্ষা দিতে হলে আমাদের শিক্ষকদের উন্নত মানের শিক্ষককেই প্রয়োজন। আমাদের যে জাতীয় ঐতিহ্য তাতে শিক্ষকরা ছিলেন সবসময় পূজনীয় এবং অনুকরণীয়, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখছি আমরা কিছু অতিরিক্ত অর্থলোভের কারণে সেই ঐতিহ্য হারিয়ে যাবার একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেটি যেন কখনোই না হয়।
নিজেদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির খারাপ দিক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে সাভারের তেঁতুলঝোড়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তথ্য প্রযুক্তির ভালো সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। ফেসবুক ব্যবহার করা ভালো, কিন্তু সারাক্ষণ ফেসবুকে ডুবে থাকাটা লেখাপড়ার বিঘ্ন ঘটায়। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানদের হাতে স্মার্টফোন তুলে নেন, মোবাইল তুলে নেন, ভালো কথা, কিন্তু সন্তানরা সেই মোবাইলটা, সেই ল্যাপটপটা, সেই ইন্টারনেট কীরকমভাবে ব্যবহার করছে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে খারাপ দিকগুলোকে যদি তোমরা না বলতে পারো এবং তথ্য প্রযুক্তির সঠিক দিকগুলো যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোদাম ও কারখানা সরাতে অভিযান চালিয়েছে সরকার গঠিত টাস্কফোর্স। অন্যদিকে পুরান ঢাকার চাঁদনীঘাটে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের অপর একটি টিম। রাজধানীর আরমানিটোলায় র্যাবের নেতৃত্বে দুপুরে অভিযান শুরু হয়। অভিযানে আবাসিক ভবনের নিচে কেমিক্যাল মার্কেটের সন্ধান পায় টাস্কফোর্স। এ সময় মালামাল সহ দোকান মালিকদের সরে যেতে সময় বেঁধে দেওয়া হয়, তবে দোকান মালিকরা ঢালাওভাবে সব মালামাল না সরিয়ে দাহ্য জাতীয় কেমিক্যাল সরানোর অনুরোধ জানান। যদিও অভিযান পরিচালনাকারীরা বলছেন মানুষের আবাসন নিরাপদ করতে যা করণীয় তাই করবেন তারা। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় অভিযান, চলবে 1 এপ্রিল পর্যন্ত। অভিযানে আজ কোনো জরিমানা করা না হলেও কর্মকর্তারা বলছেন মার্চের পর উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন কোনো কেমিক্যাল পাওয়া গেলে জেল এবং জরিমানা গুনতে হবে দোকান মালিকদের। চাঁদপুরে ভাসুরের ছেলেদের হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাকে। যদিও স্বজনদের অভিযোগ চুরি নয়, জমি নিয়ে বিরোধের জেরে এমন নির্যাতন। এ ঘটনা এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক আহমদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। এভাবে গাছের সাথে বেঁধে টানা 3 ঘন্টা মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করা হয় 5 সন্তানের মা ভেলুয়া খাতুনকে। পুলিশ জানায় সোমবার দুপুরে চাঁদপুরের শাহরস্তি উপজেলার আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙাড়ি ব্যবসায়ী শহীদুল্লাহর স্ত্রী ভেলুয়া খাতুনকে তার ভাসুরের ছেলে মানিক, সুমন, মিজান ও মিজানের স্ত্রী কাজল বেগম নির্যাতন চালায়। পরে টানা 3 ঘন্টা হাত পা বেঁধেই উঠানে ফেলে রাখা হয় তাকে। খবর পেয়ে পুলিশ নিয়ে ভেলুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বামী শহীদুল্লাহ। আমাদের কাম্বর লগে বাঁধছে বা গাছের লগে বাঁধছে, বান্ধি হিয়ান্তন আবার ছুটে আনি মাটির মধ্যে হাত বান্ধি। আমার বউরে নিয়ে শুলু ধরি তারা টানি মারতে মারতে গাছের লগে আনি বাঁধছে। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন আসিল। এবার আর কি করবো, আমি আর কোনো সামনে আগাইতে পারি না। খুব অত্যাচার করা হয়েছে ওনার সাথে, খুবই বিচার করা হয়েছে। আমরা যে অনেক রিকোয়েস্ট করছি যে ওনার হাতের বান চাই দেয়, উনি মৃত্যু হয়ে যাবো, ওনারা কিছুতেই উনি কইছে যত 20 টাকা লাগে সে বুঝবো। এরা বেড়া দিতে গেছে, জামগো জায়গা আমরা দখলে যাব, বেড়া দিতে গেছে, এই সমস্যা হয়েছে। এই ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে চাঁদপুরের বিচারিক আদালতে অভিযুক্ত ওই 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ পাঠায় তাকে ওই বাড়ি থেকে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে মামলা হয়েছে। তারপরে যেহেতু এটা একটা সেন্সিটিভ ঘটনা, আমরা তাদেরকে ধৃত করার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি। নির্যাতিতা ভেলুয়া খাতুন চাঁদপুরের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সময় সংবাদ, চাঁদপুর। দৈনিক ভিত্তিতে পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত সব কর্মচারীকে নিয়োগের 9 মাস পর থেকে স্থায়ীকরণের দাবিতে 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে গ্রামীণ ব্যাংক 4র্থ শ্রেণী কর্মচারী পরিষদ। মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে 5 থেকে 600 কর্মচারী অবস্থান নেন। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন। এর আগে সকালে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানান আন্দোলনকারীরা। হামলায় প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তারা। শিগগিরই 6 দফা দাবি মানা না হলে আগামীকাল থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন গ্রামীণ ব্যাংক 4র্থ শ্রেণী কর্মচারী পরিষদ। আজকে আমরা এখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সত্ত্বেও গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে, আমাদের উপরে প্রচন্ড মারধর করেছে। ইতিমধ্যে আমাদের কিছু ভাই বেড়াদের অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছে। তারা বাংলাদেশ ব্যাংকের নিম নীতিকে বুর্গাঙ্গিলি দেখিয়ে এভাবে শ্রমিক শোষণ করতেছে। 4 দিন ধরে এই জায়গা বন্ধ করে রয়েছি, মশায় কামড়াইতেছে।
আমাদের দেখার মতো কেউ নেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগণের স্বাস্থ্য, আবাসন সহ তাদের জীবনমান উন্নয়নে $50 মিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। দুপুরে সচিবালয়ে সংক্রান্ত এক চুক্তিসই অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। ইউএনএফপিএ, IOM, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে অর্থ ব্যয় হবে বলেও তিনি জানান। ওয়ার্ল্ড ব্যাংক রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতার জন্য ইতিমধ্যে $200 মিলিয়ন দিয়েছে, তারা আরো $300 মিলিয়ন দিবে। আজকে এই সাইনিং সেরেমনির মাধ্যমে $50 মিলিয়ন পাচ্ছে IOM, UNFPA, ইউনিসেফ এন্ড WHO। এবং আমাদের মিনিস্ট্রির কতগুলো লাইন ডাইরেক্টরস এই $50 মিলিয়ন রোহিঙ্গারা যারা আছে তাদের চিকিৎসার জন্য, তাদের থাকার জন্য ব্যয় হবে। আমরা চাই এই রোহিঙ্গারা অতি শীঘ্র তাদের দেশে ফিরে যাক। দেশের প্রতিটি জেলায় সম্ভাবনাময় পর্যটন স্পটের উন্নয়ন ও সেগুলো বহির্বিশ্বে তুলে ধরতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই মেলা দেশের পর্যটন শিল্পের বিকাশে গতি সঞ্চার করবে বলেও আশা প্রকাশ করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো এই মেলার আয়োজন করেছে। নভোয়ার ঢাকা ট্রাভেল মার্ট নামের এই পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 7টি দেশের 41টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 70টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য ডিসকাউন্টে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সহ বিভিন্ন সেবা নিয়ে এসেছে। 6 travel trade companies improving and upgrading infrastructures. আমাদের সভ্যতা, আমাদের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি সমস্ত কিছুই ট্যুরিজমের জন্য খুব ফেভারেবল। এটা আমার মনে হয় অনেকটা হাতছানি দিয়ে থাকে। এই জিনিসগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা অব্যাহত আছে। একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, মাস্টার প্ল্যান, যেটা বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে যে ট্যুরিজম পটেনশিয়াল যেসব এরিয়া, যেসব গুরুত্বপূর্ণ স্থান আমরা যদি সেইভাবে তুলে ধরতে পারি, এই উপমহাদেশ কেন সারা বিশ্বের মানুষ আসবে দেখতে। দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে শ্রমিক মালিক সম্পর্ক আরও উন্নয়ন করা দরকার। সেই সঙ্গে বিদেশে বাংলাদেশের পোশাক খাতের ইতিবাচক প্রচারণা বাড়াতে হবে। দুপুরে রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত পোশাক খাতের বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে একথা বলেন এ খাতের ব্যবসায়ীরা। এ সময় আসন্ন বিজিএমইএ নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তারা। এছাড়া ক্রেতাদের সঙ্গে চুক্তি করতে তৈরি পোশাক শিল্পে যেসব নীতি সহায়তা দেওয়া হয় তা যেন দীর্ঘমেয়াদী হয়, সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান পোশাক রপ্তানিকারকরা। শ্রমিক নেতৃবৃন্দ বা শ্রমিক যারা আছে তাদেরকে এডুকেটেড করার চেষ্টা করব, তাদেরকে সাথে নিয়ে আমরা যে কোনো কর্মকাণ্ড একসাথে প্রণয়ন করব, যাতে কথায় কথায় রাস্তায় ভুল ধারণার মাধ্যমে শ্রমিকরা বেরোয় না আসে, কারখানা ভাঙচুর না করে। অনেক দেশে কিন্তু এক্সপোর্টকে উৎসাহিত করার জন্য অনেক ধরনের ইনসেন্টিভ দেয়, বাংলাদেশ সরকারও দিচ্ছেন। সেটা শুধু নন ট্রেডিশনাল কান্ট্রি, সেটাও আবার কোনো কনসিস্টেন্সি নাই। এক বছর ছিল 5%, তারপরে 4, তারপরে 3, তারপরে অ্যাগেইন 4। সো আমরা কিন্তু জানি না যে কোন বছরে কি আদৌ থাকবে কি থাকবে না। দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীরা বনভূমির রক্ষার চেষ্টা না করে দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে বন ধ্বংস করছে বলে অভিযোগ সচেতন মহলের। অন্যদিকে যে বনাঞ্চল গড়ে উঠেছে তা পর্যাপ্ত না হয় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করতে না পেরে বন অস্তিত্ব হারাচ্ছে। বরগুনার উপকূলে বেশ কয়েকটি বন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, আর ক্যামেরায় ছিলেন রিপন মালিক। সবুজে ঘেরা এ বন 10 বছর আগেও ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা করেছে ঢাল হিসেবে। তবে উপকূলের কিছু অসাধু ব্যক্তি বনকে ধ্বংস করছে মহা উৎসবে। বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বনে ঢুকলেই চোখে পড়ে সুন্দরী গাছ কেটে নেয়ার চিত্র। পাশেই হরিণঘাটা বন, সেখান থেকে কেটে নিচ্ছে সব ধরনের গাছ। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের ব্যাপক ভিত্তিক বন সৃষ্টি করা দরকার, সরকারি এবং বেসরকারি উদ্যোগে। দুটি বনই সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় পলি ও লবণ পানি ঢুকে পড়ছে বনের মধ্যে, আর উত্তাল ঢেউ ক্রমেই বনভূমি কেড়ে নিচ্ছে সমুদ্রগর্ভে।
অনেক স্থানে সবুজ প্রকৃতি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অনেক শ্বাসমূলগুলাই কিন্তু এখন পানির নিচে ঢেকে যাচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের যোগ সাজসেই সেখানকার গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তবে এভাবে বন কমতে থাকলে জলবায়ুর বিরূপ প্রভাবের পাশাপাশি প্রাকৃতিকভাবে বন ধ্বংসের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষক। যত বনভূমি কমতে থাকবে তত বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে, বেড়ে গেলে সেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, বেড়ে গেলে বন্যা হবে, বন্যা হলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। গাছ কেটে নেওয়ার কথা অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা বলছেন উপকূলে বনায়ন অব্যাহত আছে। বনে গাছ কাটে এটা আগের দিনই কাটতো, কিন্তু এখন ওইভাবে নাই। তারপরে দুই জায়গায় গেলে আমার জানা মতে আমাদের স্টাফ স্বল্পতা আছে অনেক। গত বছরের জুন মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত 7 বছরে বাংলাদেশে 3,32,000 একর বনভূমি উজাড় হয়েছে। প্রতিটি বনে রয়েছে বন কর্মকর্তা কর্মচারী। প্রতি বছরই নতুন করে বনায়নে থাকছে কোটি কোটি টাকার নতুন নতুন প্রকল্প, অথচ বছর শেষে হিসেব করলে বেরিয়ে আসে বনের পরিমাণ বাড়েনি, উল্টো কমেছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ফাল্গুনী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। সকালে ঢাকেশ্বরী মন্দিরে নৈবেদ্য, ফুল আর আবির দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়। এরপরে ঢাকেশ্বরীতে সব ধর্মের সব বয়সের মানুষ মেতে ওঠেন দোলের রঙে। মনের অশুভকে দমন করে একে অপরের সুখ, শান্তি আর সুস্থতা কামনার প্রার্থনা দিয়ে শুরু হয় দোল পূর্ণিমার শুভক্ষণ। শ্রীকৃষ্ণের আহ্বানে যজ্ঞ শেষে শুরু হয় নাম কীর্তন। এরপর কৃষ্ণ ভক্তরা একে অপরকে আবিরে রাঙিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আবিরের মাধ্যমে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। রঙের মতো রঙিন ও সুন্দর হবে সবার জীবন। সবাই সাথে আমরা মিলেমিশে থাকতে পারি, এই বন্ধন একটা তৈরি হয়। সবাই আমার আপন, সবাই আমারই, এখানে কোনো ভেদাভেদ নাই। আমার ধর্ম মানে বলে ধর্ম, যার যার উৎসব সবার। আমরা সবাইকে বলি যাতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শুধু নিজের জন্য না, এটা সবার জন্য। গন্ধ, পুষ্প, পাদ্য, নৈবেদ্য, গন্ধাদি সমস্ত আবির ভগবানের চরণে দিয়ে আরতির মাধ্যমে আর পূজা সমাপ্ত করা হইল। দোল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও রাজধানীর নানা অংশ থেকে রঙের খেলায় যোগ দেন ধর্মবর্ণ নির্বিশেষে অনেকে। বাংলাদেশের অসাম্প্রদায়িকতার দেশ, এখানে আমরা সবাই মিলে এই উৎসব পালন করব। পরিবার থাকলে তো অবশ্যই খুবই ভালো হতো, কিন্তু যেহেতু এখানে পরিবার নেই, এখানে বন্ধু বান্ধব যারাই আছে এখানে এরাই সব কিছু। যেরকম নেপালে ছিল মতলব আমাদের সেলিব্রেট করতে সেম আছে, লাইক কোনো ডিফারেন্ট নাই। আমাদের মনে সবসময় একটা ক্লেশ থেকে থাকে, কালো ছায়া। আমরা এই উৎসবে আমরা রং দিয়ে আমাদের জীবনটাকে রঙিন করে নিতে পারি, যে আসলে না, আমাদের জীবন আসলে কালো ছায়া নেই, অনেক রং আছে, অনেক আনন্দ আছে। শাস্ত্রমতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা পালন করা হয়। এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। সেখান থেকেই দোল উৎসবের শুরু। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও সারা দেশে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আবিরের রঙে রঙিন হোক সবার জীবন, তাই তো হোলির রঙে মেতেছেন সব বয়সী মানুষ। দোলযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে সনাতন ছাত্র সংসদ। এ সময় লাল, নীল, হলুদ বিভিন্ন রং ছিটিয়ে উৎসবে মাতেন শিক্ষার্থীরা। সৃষ্টিকর্তার কাছে সকল অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করেন তারা। এখানে হিন্দু মুসলিম বলতে কেউ নাই, সবার মধ্যেই সেই রংটা ছড়িয়ে পড়ুক, আমি এটাই চাই। আমাদের সকল কষ্ট দূরীভূত হয় এবং সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে, এই পৃথিবীতে শান্তি বজায় থাকে, এটাই হচ্ছে আমাদের হোলির প্রত্যাশা। রঙে রঙে ও আনন্দে মুখর নারায়ণগঞ্জ শহরের দেওভাগ এলাকার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। নেচে গিয়ে একে অপরকে রং মাখিয়ে উৎসব উদযাপন করেন সনাতন ধর্ম অবলম্বীরা। ধর্মবর্ণ নির্বিশেষে রং খেলায় মেতে উঠে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষার্থীরা। গানের তালে একে অন্যের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। মাগুরাতেও নিতাই গৌরগোপাল সেবাশ্রম সহ বিভিন্ন মন্দিরে উৎসবের আমেজ বিরাজ করে। পূজা অর্চনা শেষে আনন্দ উল্লাসে আবির খেলায় মাতেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এছাড়া দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তে বিজিবির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মিষ্টি উপহার দেন বিএসএফ এর সদস্যরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, বিক্ষোভ, সড়ক অবরোধ। আমি আগে দিয়ে আছি বাবা স্কুলে টাকাটা দিয়ালাম মরা। ঢাকায় আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী, কাভার্ড ভ্যানে আগুন, শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন ডিএমপি কমিশনার। রাঙামাটিতে 7 জনকে হত্যার ঘটনা পরিকল্পিত, বাঘাইছড়ি পরিদর্শনের পর তদন্ত দল, ইউপিডিএফ সরাসরি জড়িত, 3 দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ। তুরাগ দখলমুক্ত করতে ভেঙে ফেলা হচ্ছে সীমানা পিলারের বাইরের স্থাপনাও, অভিযোগ স্থানীয়দের। রাতের আধারে পুনঃস্থাপন করা হয়েছে সীমানা পিলার, বলছে বিআইডব্লিউটিএ। এবং নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা, কাল জুমার আজান রাষ্ট্রীয় রেডিও টিভিতে সরাসরি সম্প্রচার। গণজানাজার পরই দাফন করা হবে নিহত 2 বাংলাদেশির মরদেহ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।